প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসএমসি আয়োজিত স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক অনুষ্ঠান গর্ভকালীন পুষ্টি সংলাপ। প্রিয় দর্শক, আজকের সংলাপের মাধ্যমে আমরা জানব যে গর্ভকালীন মাদের অপুষ্টির কারণ কী, শিশুদের অপুষ্টির কারণ কী। আপনারা সবাই জানেন যে এই করোনাকালীন সময়ে এই মহামারীতে আমাদের কিন্তু মা এবং গর্ভবতী মহিলারা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক অপুষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। চলুন না এই বিষয়গুলো আজকে আমরা জানব। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন ডাক্তার মুস্তাফিজুর রহমান, তিনি লাইন ডাইরেক্টর IPHN, এবং তার পাশে আছেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর SMC তসলিম উদ্দিন খান। আপনারা দুজনকে আমাদের স্টুডিওতে স্বাগত। স্যার, আমরা প্রথমে যেমনটি বলছিলাম যে আসলে গর্ভবতী মায়েদের অপুষ্টির প্রধান কারণগুলো কী? ধন্যবাদ আপনাকে। আসলে একটা গর্ভবতী মা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় 3 জন যদি গর্ভবতী হয় তার একজন হলো আসলে কিশোরী, তো কম বয়স একটা কারণ। 2 নম্বর যেটা কারণ সেটা হলো যে তার ওই শরীরে যতটুকু কিলো ক্যালোরি দরকার ছিল, যতটুকু মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার ছিল, সেই অনুযায়ী তার এটা আসলে খাওয়া হয়নি। কারণ কীভাবে খাওয়া হয়নি? সে কি পেট ভরে ভাত খাইছে? না, আসলে পেট ভরে ভাত সে খেয়েছে। প্রবলেমটা কোথায় হয়েছে? প্রবলেমটা হলো যে আমাদের যে খাবারের যে মিলগুলি বা এক একটা বেলায়, সকালবেলা খাবার কী হবে, দুপুরে খাবার কী হবে, বিকালে খাবার কী হবে, সেটা কতটা সুষম হবে, এটা আমাদের আসলে অনেকেরই কম জানা আছে। 3 নম্বর যে কারণটা আছে সেটা হলো সামর্থ্যের একটা ব্যাপার আছে। এখনও আসলে বাংলাদেশ 5 ভাগের 1 ভাগ মানুষ আসলে সুষম খাবার পায় না। এখানে কোভিডকে যদি আমরা আমলে নিয়ে আসি তাহলে প্রায় 37% মানুষ তাদের চাকরি হারাইছে, অথবা আগের চাকরিতে যে বেতনটা পাইতো সে বেতনটা না পেয়ে একটু কম পাচ্ছে। অন্যান্য তো যারা ছোটোখাটো ব্যবসা করতো তারাও অনেক কম্প্রোমাইজ করতে হয়েছে জীবন চালানোর ক্ষেত্রে। তো সার্বিকভাবে এই সময় দেখা গেছে প্রেগনেন্সিটা একটু বেড়ে গেছে বাসায় থাকার পরিপ্রেক্ষিতে। তো অর্থনীতি একটা বড় ফ্যাক্টর, নিজস্ব ইনকাম একটা বড় ফ্যাক্টর, বয়স একটা বড় ফ্যাক্টর, পুষ্টি সম্বন্ধে ধারণা একটা বড় ফ্যাক্টর। এরকম অনেকগুলি ফ্যাক্টর মিলেই আসলে গর্ভ অবস্থায় অপুষ্টিটা হয়ে গেছে। আমরা যদি এটা পরিণতিটা ভাবি যে অপুষ্টির কারণে কি পরিণতি হতে পারে? অপুষ্টির কারণে যে পরিণতিটা হবে এটা আসলে এই ভদ্রমহিলা যিনি গর্ভবতী, ইনার জীবনের তো একটা কম পুষ্টি থাকবেই, সেটা ক্যালোরি জনিত হবে, অনুপুষ্টি বা মাইক্রোনিউট্রিয়েন্ট জনিত হবে। কিন্তু যে বাচ্চাটা পৃথিবীতে আসবে তার ওজন 2.5 কেজি নাও হতে পারে, যেটাকে আমরা কম জন্ম ওজন বলি, লো বার্থ ওয়েট বলি। এই যে কম জন্ম ওজনের বাচ্চার 2 ধরনের সমস্যা হয়। অল্প বয়সে এদের অসুস্থতা বাড়ে, মৃত্যুর ঝুঁকি বাড়ে। 40 বছর বয়সে আমরা যেগুলো NCD বলি, নন কমিউনিকেবল ডিজিজ, টাইপ 2 ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন রিলেটেড প্রবলেম হতে পারে। তো দেখেন মা এবং বাচ্চা দুজনেরই আসলে অবস্থা খারাপের দিকে গেল। কাজে এই গর্ভ অবস্থায় পুষ্টি খুবই প্রত্যাশিত মানের দরকার 2টো কারণে। 1 নম্বর কারণ যেটা সেটা হলো যে আমরা জানি যে একটা শিশুর যত রকম ব্রেন সেল আছে সব কিছুই তৈরি হয় গর্ভ অবস্থায়। পৃথিবীতে আসার পরে কিন্তু কারো কোনো ব্রেন সেল তৈরি হয় না। তো যদি গর্ভ অবস্থায় পুষ্টি মা ঠিক মতো না নেয় তাহলে ওই বাচ্চাটার ব্রেন সেল কিন্তু যেটা হবে সেটা সংখ্যায় কম হবে, ব্রেন সেলের কোয়ালিটিও খারাপ হবে। তার মানে আমি যে অনাগত সন্তানকে দেখছি তার মেধা বিকাশের ক্ষেত্রে ব্রেন সেলের নাম্বারটা একটা গুরুত্বপূর্ণ, ইন্টারকানেক্টিভিটি একটা গুরুত্বপূর্ণ। অপুষ্টি এই জিনিসগুলি করতে বাধ্য করে। তো রেজাল্ট যেটা হবে, আউটপুট যেটা হবে, প্রত্যাশিত মানের মানবিক গুণাবলী সম্পন্ন বুদ্ধিদীপ্ত যে বাচ্চাটা আমি পেতে পারতাম, এই অপুষ্টির জন্য এই জায়গাটাতে আমাদের বঞ্চিত হতে হচ্ছে। তাহলে স্যার এইখানটায় আমরা যদি চিন্তা করি যে স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী যদি আমরা প্রতিকার করতে চাই তাহলে কিভাবে সম্ভব, আপনি কি মনে করছেন? সুষম খাবার খাই এবং অ্যান্টিনাটাল চেক আপে যারা যায় তাদের এই অ্যান্টিনাটাল চেক আপটা যেন কোয়ালিটি সম্পন্ন হয়। কারণ আমাকে সুষম খাবার একটা ব্যাপার, ফর্টিফিকেশন অফ দ্য ফুড করে বিভিন্ন মাইক্রোনিউট্রিয়েন্ট এনরিচ করা আছে, আপনার এডিবল তেলই বলেন আর ওইদিকে আয়োডাইজ সল্টই বলেন, এরকম অনেক কিছুই আছে। আরেকটা জিনিস, আমরা যখন প্রেগনেন্সিতে থাকে তখন কি করি আমরা? তখন যে কাজটা আমরা করি, আমরা ওখানে আয়রন ফলিক অ্যাসিড দেই, ক্যালসিয়াম দেই, অনেক বছর থেকে দিচ্ছি। তারপরেও গর্ভকালীন অ্যানিমিয়া বা অন্য সময়ে যে অ্যানিমিয়া এটা প্রত্যাশিত মানে কমেনি। এখন আবার নতুন একটা মাল্টি কমপ্লেক্স আর একটা মাইক্রোনিউট্রিয়েন্ট এসছে। এই যে একাধিক কমপ্লেক্স মাইক্রোনিউট্রিয়েন্ট যেটা আছে এটাও আমরা ট্রায়াল বেসিসে চালাচ্ছি। এটাও যদি হয় তাহলে এনরিচমেন্ট অফ দ্য ফুড আছে, ডাইভার্সিফিকেশন অফ দ্য ফুড আছে, এবং সাপ্লিমেন্টেশন বা কমপ্লিমেন্টারি ফুড দিয়ে
যে কাভারটা করছি সার্বিকভাবে আমরা প্রত্যাশা করছি যে বাচ্চাটা প্রত্যাশিত মানের হবে, মাটা ডেলিভারির সময় সুস্থ থাকবে। জি, ধন্যবাদ আপনাকে জনাব তসলিমউদ্দিন খান। আমরা যদি আপনার কাছেই জানতে চাই, আসলে এই গর্ভবতী মায়েদের যদি সমন্বিত পুষ্টি ব্যবস্থা যেটি বেশি প্রয়োজন থাকে, জিঙ্ক, ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম, মিনারেলস, এগুলোর আসলে গুরুত্ব বা প্রয়োজনীয়তাটা আপনি কিভাবে মূল্যায়ন করবেন? দেখেন, বাংলাদেশে যে পুষ্টির সিচুয়েশন রিসেন্টলি মুস্তাফিজ ভাইয়ের অফিস থেকে এটাকে হেল্প করা হয়েছিল, একটা স্টাডি করেছে, ন্যাশনাল লেভেলের স্টাডি, এটাকে মাইক্রো নিউট্রিশন সার্ভে, ন্যাশনাল মাইক্রো নিউট্রিশন সার্ভে। সেখানে দেখা গেছে যে 50%-এর মতো মা যারা 15 to 49 ইয়ার্সের মধ্যে, তারা জিঙ্ক ডেফিসিয়েন্সিতে ভোগে। আপনি যে 4টার কথা বললেন, আয়রন ডেফিসিয়েন্সিতে 1/3 মা ভোগে, ডেফিসিয়েন্সি থাকে তাদের। আয়োডিনের অভাব অ্যানাদার 1/3, আবার 2/3 মা তারা ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সিতে ভোগে। তো এই অবস্থা হলে কি হয়? আমরা জানি যে বাংলাদেশে 100টা শিশু হলে তার মধ্যে 28টি শিশু কিন্তু আন্ডারওয়েট হয়, অর্থাৎ 2.5 কেজি যেটা ওয়েট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয় না। সেটা না হলে তার কমপ্লিকেশন, তার ইমপ্লিকেশন আছে বিভিন্ন রকমের। সে যখন ইভেন অ্যাডাল্ট হবে তখন তার মধ্যে হাইপারটেনশন হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এটা তো গেলে একদিকের কথা। অন্যদিকে এই নিউট্রিশনের অভাবে যখন প্রেগনেন্ট মা, ধরেন আপনি জিঙ্কের অভাব যদি থাকে, তাহলে তার জন্য যতটুকু গ্রোথ হওয়ার কথা ততটুকু কিন্তু হবে না, আন্ডারওয়েট হওয়ার সম্ভাবনা থাকবে। আবার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি থাকলে বাচ্চার অস্থিমজ্জা ঠিকমতো ডেভেলপ করবে না। এরকম বিভিন্ন প্রবলেম। এই জন্য আমরা বলি কোনো একটা মাইক্রোনিউট্রিশন না, যাতে করে সমন্বিতভাবে সবগুলো মাইক্রোনিউট্রিশনের অভাব আমরা দূর করতে পারি একজন প্রেগনেন্ট মায়ের ক্ষেত্রে। আমি যে কথা বললাম, যে স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা কিন্তু 15 to 49 ইয়ার্স মা। কিন্তু এই প্রবলেমটা গর্ভকালীন সময় আরও অ্যাগ্রাভেট করে, কেননা তখন একজনের পরিবর্তে দুজনের খাবার খেতে হয় তাকে, দুইজনের ডেফিসিয়েন্সি একসাথে চলে আসে। তো এইভাবে যদি আমি চিন্তা করি যে আমরা সব কিছুর কথা চিন্তা করে আমাদের কার্যক্রম নিতে হবে, আমাদের হয়তো সেভাবে সুষম খাবার, যেটা বললেন মোস্তাফিজ ভাই, এইজ একটা ফ্যাক্টর। আপনি অ্যাডোলেসেন্ট একটা মেয়ের বিয়ে হয়ে গেলে এমনিই ওদের থাকে নিউট্রিশনের অভাব, আবার তখন যখন একটা বাচ্চা হয়ে যায় 18 বছরের আগে, তখন তো সিচুয়েশনটা আরও অ্যাগ্রাভেট করে ও যখন প্রেগনেন্ট তসলিমউদ্দিন, আপনি জিঙ্কের কথা বলছেন, আয়রনের কথা বলছেন, ভিটামিন ডির কথা বলছেন, এই জিনিসগুলো কিন্তু সমন্বিতভাবে দেওয়া প্রয়োজন। তো সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ আপনারা নিয়েছেন? না, আমরা পদক্ষেপ নিয়েছি। আমি এখানে লাইন ডিরেক্টর ন্যাশনাল নিউট্রিশন সার্ভিসের ডক্টর মুস্তাফিজুর রহমান সাহেব আছেন। আমি ওনাকে আমি কোনো ফ্লোরে, কোনো ফোরামে হলে আমি অ্যাকনোলেজ করি, মানুষকে আসলে বলাটা উচিত। উনি কিন্তু ওনার লিডারশিপে অনেক কাজ করেছে, অনেক এই যে ফোর্টিফিকেশন, ফুড ফোর্টিফিকেশন ইজ ভেরি ভেরি ক্রিটিক্যাল। আপনি সুষম খাবার থেকে তো পুরাটা করা খুবই দুরূহ কাজ। তাহলে কি হবে? মাল্টিপল মাইক্রোনিউট্রিশন সাপ্লিমেন্ট ওনার থেকে উনি অ্যাপ্রুভ করেছেন, সরকারি নীতিমালার মধ্যে সন্নিবেশিত করেছেন যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট প্রেগনেন্ট মাদারের জন্য, এবং এটার মধ্যে 15 ইনগ্রিডিয়েন্টস আছে। এটা ইউএন ফর্মুলা, ইউএন ইউনিভার্সিটি এটাকে এন্ডোর্স করেছে, WHO এটাকে এন্ডোর্স করেছে, এবং এইটা যদি দেখা যায় মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্টস, তার মধ্যে আয়রন, ফলিক অ্যাসিড হতে শুরু করে ভিটামিন সি হতে শুরু করে ভিটামিন বি এর 4 টাইপ অফ ভিটামিন বি, ভিটামিন ডি, যা যা দরকার সবগুলো দিয়ে একটা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা ফর্মুলাতে আনা হয়েছে। এইটা যদি প্রত্যেকটা প্রেগনেন্ট মাকে আমরা এনশিওর করতে পারি যে ফ্রম দ্য ডিটেকশন অফ হার প্রেগনেন্সি আপ টু ডেলিভারি অফ হার প্রেগনেন্সি প্রতিদিন একটা করে খায়, তাহলে অ্যাটলিস্ট ওই সময়টায় এই এডিশনাল যে সাপ্লিমেন্ট হবে, এই সাপ্লিমেন্টে তার আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া কমবে। এটা কিন্তু আমাদের ন্যাশনাল কার্যক্রমের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, এবং উনি একটা বড় ভূমিকা সেখানে পালন করেছেন। আমি একটু বলতে পারি? আসতেছি স্যার, আপনার কাছে আসতেছি। আমি আসলে আপনাকে যেটা জানতে চাইবো যে আমাদের পরিবার বা সমাজ ব্যবস্থায় যেরকম জেন্ডার বৈষম্য একটি কারণ, এবং সেই ক্ষেত্র থেকে আমরা গর্ভবতী মায়েদের ক্ষেত্রে যে পুষ্টিটা আমরা নিশ্চিতকরণ, আপনি কিভাবে এটাকে দেখবেন বা কি করা উচিত আমাদের? ধন্যবাদ আপনাকে। আমি জেন্ডার বিষয়ে উত্তরে পরে আসতেছি। আসলে এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার যে কাজটা করে
সেটা হলো যে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি অফ দ্য ম্যালনিউট্রিশন। যেমন আমরা মোটামুটি ভিটামিন A+ ক্যাম্পেইন করে যাচ্ছি প্রায় 40 বছর। আমরা আয়রন ফলিক অ্যাসিড মানে খাওয়াচ্ছি, এটাও 3 দশকের বেশি সময় ধরে। রিসেন্টলি আমরা যখন ভিটামিন D লেভেলটা দেখা শুরু করলাম, বাংলাদেশে এত সূর্য আছে, মানে বাংলাদেশে তো সান বাদ করার কোনো সুযোগ নেই, পড়ে যাবে, যে এত সূর্য আছে, তারপরেও দেখা গেলো যে আমাদের কেন জানি কোনো কারণ আছে, আন্ডারলাইন কজটা বাইর করতে হবে, যে আমার ভিটামিন D এর ডেফিসিয়েন্সি মোটামুটি অনেক, মানে হ্যাঁ, একটা প্রায় জরিপ 70 থেকে অনেকাংশে- 80%-এর মধ্যে। হ্যাঁ, এটা কিন্তু আমাদের এই সূর্যের দেশে হওয়ার কথা না। তাহলে পিছনের কারণকে এটা খুঁজে বের করতে হবে। তো ইতিমধ্যে যেটা সরকার মানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মানে নেতৃত্বে যে কাজটা, যে প্রোগ্রামটা আমি চালাচ্ছি, জাতীয় পুষ্টি সেবা, এর মাধ্যমে ক্যালসিয়াম ট্যাবলেট, ভিটামিন D ট্যাবলেট, জিঙ্ক ডায়রিয়ার চিকিৎসার জন্য এটা কাজে লাগে। আর আয়রন ফলিক অ্যাসিড তো আমরা দিচ্ছি। এখন মাননীয় মন্ত্রীর সদিচ্ছা আমরা কিন্তু স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পাশাপাশি মাধ্যমিক যে শিক্ষা বোর্ড আছে, মাধ্যমিক শিক্ষা বোর্ডের মাওসির মাধ্যমে আমরা আসলে অ্যাডলোসেন্ট গ্রুপের সপ্তাহে একটা করে মেয়েদের এই আয়রন ফলিক অ্যাসিড দিচ্ছি। সো সরকার চেষ্টা করছে যে আমার প্রান্তিক জনগোষ্ঠীর যেটা আছে এই যে প্রায় 23% কিশোর কিশোরী আছে, এর মধ্যে কিশোরীদের এই মুহূর্তে দেওয়ার জন্য, এবং আমাদের বয়স্ক যারা আছে ভিটামিন D, ক্যালসিয়াম তো এখন প্রেগনেন্সিতে সকাল এবং দুপুরে ক্যালসিয়াম খায়, রাত্রে খায় আইফে, সো এটা আছে। সুষম খাবারের একটা ব্যাপার আছে, ব্যালেন্স ডায়েট যেটা আপনি বলছেন। 3 নাম্বার যেটা খাদ্য আরও উন্নতকরণ, মানে যেটা আমরা বলি ফর্টিফিকেশন, এটা করছি। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে মানে ছেলে এবং মেয়ের মধ্যে যে জিনিসটা আছে, যে আমরা বাবা মা এখন, এই জিনিসটা আমাদের ছোটোবেলায় অনেকটাই ছিল। এখন কিন্তু আসলে আপনি যদি সত্যিকার অর্থে ডাটা বেজেও যান, কিছু হয়তো পাবেন, খুব বেশি আসলে নাই। কারণ যে বাচ্চাটা আসতেছে, এই থেকে আমরা যেটা বোঝাই, তারা যেটা বুঝতেছে, সে বাচ্চাটা আসলে বংশের একটা সন্তান আসতেছে, ছেলে হোক মেয়ে হোক। এখন তো অনেক পরিবারে আছে 2টো মেয়ে আছে মোটে, বা 2টো ছেলে আছে মোটে। তো এই দুটোকেই অবলম্বন করে তাদের মানুষ করার ব্যাপারে চিন্তা করে। এখন কিন্তু ছেলে মেয়ের ডিসক্রিমিনেশন হ্যাঁ এখনও কিছু থাকতে পারে, কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে। এবং এটা পুষ্টির জন্য আগে আসলে আমাদের দেখেন একটা মুরগি জবাই হতো 3 দিন 5 দিন পরে, এখন তো মাছই বলেন উৎপাদন অনেক বেড়ে গেছে, ডিমের উৎপাদন অনেক বেড়ে গেছে, মুরগির উৎপাদন অনেক বেড়ে গেছে। এবং পার্শ্ববর্তী দেশের সিদ্ধান্ত পরিপ্রেক্ষিতে আমাদের গরুও ঈর্ষণীয় পর্যায়ে বেড়ে গেছে। ছাগল ঈশ্বর কোরবানির সময় আমরা নিশ্চয়ই এখন মানে আসলে তাদের জন্য অপেক্ষা করি না। তো আমাদের প্রোটিন কনজামশন আগের চেয়ে ভালো আছে, কার্বোহাইড্রেট কনজামশন যথেষ্ট ভালো আছে। তো তুলনামূলক আমরা ভালো অবস্থানে আছি। ইতিমধ্যে আমাদের শিক্ষারও অনেক পরিবর্তন হয়েছে এবং এম্পাওয়ারমেন্ট উইমেন অনেকগুলি কাজটা হয়েছে। সেই সমস্ত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে আপনি যদি আপনার ছোটোবেলা মনে করেন, আমি যদি আমার ছোটোবেলা মনে করি, আমরা একটা জিনিস দেখব আগের চেয়ে আমরা অনেক পরিবর্তিত। এবং মেয়ে হয় যে মানে একটা পরিবারের জন্য হতাশাজনক, এই হতাশা থেকে আমরা আসলে বেরিয়ে এসেছি। এটা পুষ্টি সম্পূরণের ক্ষেত্রে বাবা মার দৃষ্টিভঙ্গি বা পরিবারের মানুষের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে অনেক পরিবর্তন এনেছে। না, এটা তো আসলে অ্যাওয়ারনেসের ব্যাপার, যে কথাটি আপনি বলছিলেন, যে আসলে একটি পরিবারে যখন একজন মহিলা গর্ভবতী হয়ে পড়েন, তখন তো পরিবারের যে মুরব্বি থেকে শুরু করে তার হাজব্যান্ড থেকে শুরু করে সবার কিন্তু তার একটা আলাদা টেক কেয়ারের একটা বিষয় কিন্তু চলেই আসে, এবং এটা কিন্তু এখন অনেকটাই নেওয়া হচ্ছে। জনাব তসলিমউদ্দিন খান, আপনার কাছে আমি যে প্রসঙ্গে আসবো, যে আসলে গর্ভবতী মা এবং শিশুদের যে অপুষ্টি, সেই পুষ্টিটা যদি আমরা নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আপনার এসএমসি থেকে আপনাদের কি প্রোগ্রাম আপনারা রেখেছেন? জি, এসএমসি আসলে জাতীয় স্বাস্থ্য কর্মসূচির সাথে খুবই ওতপ্রোতভাবে কাজ করে। প্রথমত আমরা আমাদের একটা ক্যাম্পেইন চলে, সেটা হলো প্রায় 100টা উপজেলা। সেই উপজেলায় আমরা যে কাজটি করি সেটা কমিটি মোবিলাইজেশন গ্রুপ মিটিংয়ের মাধ্যমে মাদেরকে, গর্ভবতী মাদের, নর্মাল যারা এলিজিবল কাপল অর্থাৎ দম্পতি, ম্যারিড ওমেন অফ রিপ্রোডাক্টিভ এজ আছে, তাদেরকে আমরা এই বিষয়ে সচেতন করি, যাতে করে সুষম খাবার তারা খায়, বিশেষ করে প্রেগনেন্সি পিরিয়ডে। সেইটা তো একদিকের। আমরা অ্যান্টিনেটাল কেয়ার অর্থাৎ প্রসবপূর্ব সেবা, যাতে করে কমপক্ষে 3টি প্রসবপূর্ব সেবা নেয়। আমরা বলি যে 8টি নেওয়া দরকার, 8টি না গেলেও কমপক্ষে 4টি নেওয়া উচিত। 3 থেকে 4টা এএনসি সার্ভিস যদি না নেয়, তাহলে
খুবই সমস্যা, ঝুঁকিপূর্ণ মা থাকে, তো সেইটাও আমরা কিন্তু আমরা প্রচারণার মধ্যে চালাই। সেইটা হলো আরেক দিকের কথা। আরেকটা হলো যে একটু আগে আমি বলছিলাম মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমরা বাংলাদেশে প্রথম ইউএন সারা বিশ্বের মধ্যেই মনে হয় অনেকটা প্রথম এই রোল আউট করেছি ন্যাশনাল লেভেলে। সেটা হলো আমাদের ব্র্যান্ড ফুল কেয়ার। সেই ফুল কেয়ার ব্র্যান্ড এটা ডাইরেক্টর ডিজি ড্রাগ থেকে অনুমোদিত এবং আমরা সেটাকে ব্যাপকভাবে প্রচারণা করছি যাতে ন্যাশনাল লেভেলে আমরা সমস্ত মারা তারা যাতে করে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট আমাদের যেটা ব্র্যান্ড আছে ফুল কেয়ার সেটা খায় এবং সেটা ব্যবহার করে। এবং এই ক্ষেত্রে আরেকটা কাজ আমরা করেছি, আমরা চেষ্টা করতেছি যে এই কার্যক্রমের সাথে যেহেতু একটা কর্মসূচির একটা কাজ, এই কাজের সাথে যারা গাইনোকোলজিস্ট আছে তাদেরকে ইনক্লুড করতে, যাতে করে তারা প্রোঅ্যাক্টিভলি প্রমোট করে, সাপোর্ট করে, কেন তাদের কাছেই প্রেগনেন্ট মারা তাদের সার্ভিসের জন্য মোস্টলি যায়। তো তাদের কাছেও আমি অনুরোধ জানাই তারা যাতে করে এই মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টটাকে তারা প্রেসক্রাইব করে এবং বলে যাতে করে প্রেগনেন্ট মাদের এই যে সমন্বিত, যে একটু আগে কথা বলেছিলাম যে সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনা হয় এবং আমরা অনাগত যে শিশুটি আসবে সেটা স্বাস্থ্যবান শিশু হয়, তার কোনো পুষ্টির অভাব না থাকে। মানে আপনি বলতে চাচ্ছেন আসলে যে যারা গাইনোকোলজি যাদের কাছে এই গর্ভবতী মারা যাচ্ছেন এবং অ্যাট দ্য সেম টাইম যারা 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 আমাদের অনেক সময় দেখা যায় যে থানা লেভেলে বা ইউনিয়ন লেভেলে বা অনেক দায় মারাও থাকেন, তারাও জিনিসটা ট্রেন্ড যারা থাকেন তারাও দেখেন এই পুষ্টির বিষয়টা যদি যেন তারা নিশ্চিত করেন একটা গর্ভবতী মারা, এটি আমাদের আসলে এই প্রোগ্রাম থেকে কামনা। ডক্টর মুস্তাফিজুর রহমান, আপনার কাছে আমি জানতে চাইবো, আপনারা বলে থাকেন যে পুষ্টি সমৃদ্ধ, তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি বোঝাতে একটা চেয়েছেন? ফর্মুলা আছে, সেটা DALY, হ্যাঁ, সেটা হলো ডিসেবিলিটি অ্যাডজাস্টেড লাইফ ইয়ার। ধরেন আপনি অ্যানিমিক, তো আপনি কিন্তু আসলে আপনার টোটাল ফোর্স দিয়ে যে কাজ করা একটা সুস্থ সবল অ্যাডাল্ট মানুষ সারাদিনে যতটুকু আউটপুট দেওয়ার কথা, এই জায়গাটা যদি আপনি অপুষ্ট থাকেন তাহলে আসলে দিবেন কম, অ্যানিমিয়া থাকলে দিবেন কম। আর যদি আপনি সত্যিকারতে সুষম পুষ্টি থাকে, এই মানুষটা প্রত্যাশিত মানের আউটপুট দেবে। যদি কৃষিকাজও করে তার প্রোডাকশন বেশি হবে, ব্যবসা করলেও সে ঝিমাবে না, একটা কাজ করবে। তো এই যে জায়গাটা, পুষ্টি ভালো থাকলে বেশি পরিশ্রম করবে, বেশি পরিশ্রম করলে বেশি ইনকাম করবে, নিজের উপকার হবে, পরিবারের উপকার হবে, দেশের উপকার হবে। এই জন্যই আসলে একটা মানুষ প্রত্যাশিত মানের পুষ্টি থাকলে তার মাধ্যমে সমৃদ্ধি আনার দরকার। আমরা তো SDGর কথা বলতেছি, এখন SDGতে বাংলাদেশ কী পাইছে? 7 ইয়ার প্ল্যান পাইছে, 8 ইয়ার প্ল্যান পাইছে, 9 ইয়ার প্ল্যান পাইছে। তো আমরা এই জায়গাটাতে যদি ঠিকমতো কাজ করতে পারি, অলমোস্ট গোলগুলি অ্যাচিভমেন্টের কাছাকাছি পৌঁছবো। তো এই যে পরিকল্পনা, 3টে পরিকল্পনা 5 সালের মধ্যে ঢুকাই দিতে পারছি, এবং পৃথিবী যখন থেমে গেছে, আপনি মানে চিন্তা করেন কোভিডের অবস্থায় থেমে গেছে, তখন আমাদের GDP 3.5-এর কাছাকাছি। যখন পৃথিবীতে খুব হাতে গোনা 10-20টা কান্ট্রিও GDP পজিটিভ না, নেগেটিভ। কাজেই ভালো যদি আপনি পুষ্টি অবস্থা থেকে আপনি চিন্তা করতেও সুবিধা হয়, আপনি মাইন্ড সেটিং পজিটিভ থাকে এবং উইল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, এরকম একটা মাইন্ড সেটিং আছে। কাজে পুষ্টি সমৃদ্ধি, পুষ্টি আপনাকে সুস্থ রাখবে, পুষ্টি আপনাকে বারবার ডাক্তারের কাছে, বারবার হাসপাতালে বিছানায়, বারবার শরীরে শুয়ে থাকার মতো অবস্থানে নিয়ে যাবে না যেখানে আপনি কাজ করতে পারবেন না। কাজে পুষ্টি থেকে সমৃদ্ধি আসবে, এটি আমরা মনে করি। তার মানে আমরা বলতে চাচ্ছি একটা মানে পেশেন্ট যদি এনিমিক থাকেন, তার যদি অপুষ্টিতে ভুগেন, সেই সার্ভিসটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা আমি পাবো একটা না। উদাহরণ দিই, এই উপমহাদেশ থেকে 1500 মিটার ম্যারাথন যেগুলো হয়, কোনো এই উপমহাদেশে কেউ কোনো দিন যেতে নেই। কেন যেতে নেই? কারণ হলো যে এদের হিমোগ্লোবিন পার্সেন্টেজ থাকে 70 থেকে 90-র মধ্যে। তো ওই 200-400 মিটার যাওয়ার পরে এদের অক্সিজেন টানার মতো আসলে হিমোগ্লোবিন থাকে না। আস্তে আস্তে 700-800 মিটারের পরে সে পিছনে পড়ে যায়। ওদিক দিয়ে কেনিয়া বা জার্মান বা অন্য কোনো দেশে যাদের হিমোগ্লোবিন 95-98-এর মতো আছে, তারা আগায় যায়। কাজে এই পুষ্টি, যেমন আপনি আরেকটা জিনিস বললে আপনাকে, আপনি জানেন যে ম্যালনিউট্রিশন ফলোড বাই ইনফেকশন, ইনফেকশন ফলোড বাই ম্যালনিউট্রিশন। অপুষ্টি থেকে আপনার অসুস্থতা বা ইনফেকশন হবে, ইনফেকশন এটা। কাজেই যদি ইনফেকশন হয় তো আপনি 7 দিন 10 দিন বিছানায় থাকবেন, তারপরে আবার ম্যালনিউট্রিশন হবে। এই চক্রাবর্তী না যে আপনি সঠিক পুষ্টিতে থাকলে আপনি অসুস্থতা কম হবে, ডাক্তারের কাছে কম যাবেন, মানে আপনার কাজ করার, প্রোডাকশন দেওয়ার মতো এনার্জি বেশি থাকবে। মূল সূত্র এটাই, এই জন্যই পুষ্টি সমৃদ্ধি বলে। জনাব তসলিমউদ্দিন খান, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, আপনার কাছে আমরা যেটা জানতে চাইবো যে আসলে গবেষণায় কিন্তু বলছে যে যে কোনো মহামারীতে ভিকটিম কিন্তু হয় মা এবং শিশুরা।
তো সেক্ষেত্রে আমরা আমাদের করোনা মহামারীতে এর ব্যতিক্রম হয়নি। সেক্ষেত্রে আমরা যদি এই গর্ভবতী মা এবং শিশুকে পুষ্টি নিশ্চিত করতে চাই, সেক্ষেত্রে আপনি কিভাবে এটাকে বিশ্লেষণ করবেন? না, আপনি যে কথাটি বলেছেন সে কথাটা কিন্তু সবারই কথা, যে এই করোনাকালীন সময়ে দেশে পুষ্টি সমস্যা, স্বাস্থ্য ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছিল। শোনেন, অনেক কিছু ডিপেন্ড করে। বাংলাদেশে 20% মতো দরিদ্রসীমার নিচে বাস করে লোক। এইটাকে বলে যে প্রথম অবস্থায় অ্যাটলিস্ট একটা প্রকলনে বলেছে যে এটা 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 কমপক্ষে আরও 20% বেড়ে গেছিল। তো স্বাভাবিক কারণে তাদের যে খাবার, সে খাবারেও টান পড়েছিল, এটি তো স্বাভাবিক। তারা যে রেগুলার বেসিসে তাদের যে পরিমিত খাবার, সেটা হয়তো তারা পেত না, সেইটা একটা দিক আছে। এই সময় অনেক অনেক অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে গেছে, সেটা বিভিন্ন পত্রপত্রিকায় সহ বিভিন্ন ভাবে আমরা যে খবর পাচ্ছি, সেটা দেখা যাচ্ছে যে এই সময় আরও বেশি অ্যাডোলেসেন্টের বিয়ে হয়ে গেছে। এই সময় আনপ্ল্যান্ড প্রেগনেন্সি বেশি হয়েছে। তো এই সব কিছু কিন্তু রেজাল্টেড ইন যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপর একটা ঝুঁকি এবং পুষ্টির উপরে একটা ঝুঁকি। অর্থাৎ আগে যে পার্সেন্টেজ ছিল ডেফিসিয়েন্সি, হয়তো সেটা বেড়ে গেছে, বেড়ে যাওয়াটাই স্বাভাবিক। তো আমরা এটা মেনে নিতে হবে। কিন্তু আমাদের যে প্রচেষ্টার কোনো ত্রুটি ছিল না, সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে। এখন দেখেন, যেটা মুস্তাফিজ ভাই এখনও বলতেছেন যে আমরা কিন্তু থার্ড ওয়েভ আমরা আর আশা করছি না এই মুহূর্তে। লেট আস হোপ যে থার্ড ওয়েভ আসবে না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই ওভারকাম করেছি সিচুয়েশন। কিন্তু প্রথমে যে সিচুয়েশনটা ছিল, এটার কনসিকুয়েন্সও কিন্তু আমাদের বয়ে বেড়াতে হবে অনেকটা কাল। যদি একটা প্ল্যান প্রেগনেন্সি হয়ে যায়, সেটা তো থেকেই গেল। আপনার যারা যে কর্মসংস্থান যারা হারিয়েছে, তাদের আবার কাজ পেতে সময় লাগবে। তো এইগুলা কিন্তু আছে, এগুলাকে আমাদের কনসিডার করেই প্ল্যান করতে হবে। যেটা দরকার এখন সম্মিলিতভাবে প্রয়াস, সেটা প্রাইভেট সেক্টর, আমাদের যারা উন্নয়ন সহযোগী আছেন তারা, সরকারি পর্যায়ে, সবাই মিলে এই সিচুয়েশনটাকে এখন যে একটা কাজ করতে হবে। আমাদের ভ্যাকসিনেশনের ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা অগ্রগতি এখন সাধন করেছি। আমরা আরও বেশি এখন ইকুইপড। এখন আমাদের যে কাজটা করতে হবে, যেটুকু আমাদের ড্যামেজ হয়ে গিয়েছিল, ওই ড্যামেজটাকে রিকভার করার জন্য সবাই মিলে সম্মিলিতভাবে আরও বেশি এদিকে খেয়াল করতে হবে, যাতে করে পুষ্টি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে পুষ্টি সমৃদ্ধি। তো এই পুষ্টির সমৃদ্ধি যদি আমরাকে এনশিওর করতে চাই, তাহলে আরও দেখতে হবে যে কিভাবে নলেজ ক্রিয়েশন একটা বড় ফ্যাক্টর। কেন অনেক সময় মারা জানে না। দেখেন, বাংলাদেশের একটু আগে আপনি বলছেন শিশু ও মা, সব থেকে বেশি ভিক্টিমাইজ হয় এই শিশু এবং মারা দে ইট লাস্ট অ্যান্ড লিস্ট। ঘরে যদি মহিলা থাকে, মারা থাকে, তারা শেষে খায় এবং কম খায়। এ থেকে বের হয়ে আসতে হবে। এই বিষয়গুলো ব্যাপকভাবে জনসম্পৃক্ত করতে হবে মানুষকে এ ব্যাপারে। না, এটা থেকে কিন্তু অনেকটাই উত্তরণ কিন্তু হয়েছে। এখন কিন্তু জিনিসগুলো কিন্তু সবাই বুঝে, বা আপনাদের যে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলোর কারণে কিন্তু অনেকেই সচেতন হয়েছে। কিন্তু এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আরও বেশি এটাকে করতে হবে, চালু করতে হবে, এবং অ্যাওয়ারনেসটাকে কন্টিনিউ করতে হবে, যাতে করে আমাদের সবার মধ্যে সিমিলার এ ব্যাপারে নলেজ ক্রিয়েশন হয় এবং আমরা বুঝতে পারি। জি, ডক্টর মুস্তাফিজ, আপনার কাছে আসতে চাই যে আসলে যে বিশ্লেষণটুকু আমরা শুনলাম, তাসলিমউদ্দিন খান বললেন যে আসলে এই যে করোনাকালীন সময়ে যে আমরা দেখি যে ভিকটিম হচ্ছে মা এবং শিশুরা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদের কিন্তু অনেকটাই এই ভিকটিমের শিকার হচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার বিশ্লেষণটা কি? না, আমার বিশ্লেষণ হলো যে আলোচনাগুলি হয়ে গেছে, সে আলোচনাগুলি আসলে বাস্তব। হ্যাঁ, আমাকে মানতেই হবে যে সমস্ত প্ল্যান, পরিকল্পনা এবং রিস্ক নিয়ে মানে অনেকগুলি ইন্ডাস্ট্রি খোলা রাখার পরও একটা সার্টেন পার্সেন্টেজ আসলে মানুষ আসলে আসলে পায়নি, কর্মহীন হয়ে গেছে, অথবা দেখা গেল আগে 10 টাকা বেতন দিত, বেতনটা 6 টাকা হয়ে গেছে। এরকম হয়ে গেছে। যারা ছোট ছোট ব্যবসায়ী, পথে ব্যবসা করতো, দোকান মাসের পরে 6 মাস বন্ধ ছিল, এই মানুষগুলির চালান কতটুকু? তো এর আসলে তো ভালনারেবল গ্রুপ কাকে বলে? ওই শিশুকে বলে। ভালনারেবল কাকে বলে? প্রেগনেন্ট মাকে বলে, প্রসূতি মাকে বলে। তো আলটিমেটলি যদি আমার বাসায় খাবার কম আসে, আমি যদি প্রাধান্যও দিই যে শিশু, গর্ভবতী মাকে আমি বেশি খাওয়াবো, আমাকেও তো কিছু খাইতে হবে। কাজেই আগে হয়তো সে মাছ অথবা মাংস, ডিম যে কোনো একটা দিয়ে খাইতো। এখন ইনকাম কমে যাওয়ার পরিপ্রেক্ষিতে কোনো হয়তো শুধু ডিমের উপর নির্ভর করতে হয়েছে, প্রতিদিন হয়তো মাছ কিনতে পারে নাই, কিন্তু বাচ্চার জন্য ওই যে একটা আনুপাতিক হারে একটা মানুষ যখন খায়,
60-65% কার্বোহাইড্রেট খেতে পারবে সে। 25% কাছাকাছি প্রোটিন হওয়া দরকার, 20-25% মানে চর্বি জাতীয় খাবার দরকার। শাকসবজি এবং ফলমূল থেকে আমরা ভিটামিন মিনারেলস পাইতে পারি, যেগুলো উদ্ভিজ। বাট প্রাণীজ মাছ মাংস ডিম দুধ এটা এখন অ্যাফোর্ডেবিলিটির একটা ব্যাপার, যদি ইনকাম কম থাকে সবসময় হবে, তারা অবশ্যই বেশি এখানে ভিকটিম হয়েছে। তো এখন বাস্তবতা মেনে নিউ নর্মাল পজিশনে আমরা যদি একটা কাজ করি, বাংলাদেশ কিন্তু ভাগ্যবান, আমরা 7.5 কোটি মানুষও ঠিকমতো খেতে পারতাম না। এখন 17 কোটি প্লাস অথবা 17 কোটি যেটা আমরা জনগণ ধরি, আমাদের কিন্তু বাজারে খাবারের অভাব নেই। এবং আপনি খেয়াল করে দেখবেন যে স্বাধীনতার পরে থেকে এখন কৃষি নিয়ে যারা কাজ করে তারা প্রায় 100 পরিমাণ নতুন প্রজাতির মানে শাকসবজি এই ফলমূল উৎপাদন করছে এই বাংলাদেশে। এই বাংলাদেশে উৎপাদন করার পরিপ্রেক্ষিতে আপনি কিন্তু বাজারে যে ইভেন যখন শীতকাল না অন্য কাল তখনও কিন্তু আপনি সবজি পাচ্ছেন। আপনি ছোটোবেলায় কিন্তু একটা সিজনে পাইছেন 3 থেকে 5 মাস, আর অন্য সিজনে কিন্তু সবজি তেমন পান নেই। কাজেই বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। না, যেমনটি আমি যদি এখানে একটু আপনি যোগ করি যে আসলে আমাদের যে কৃষি বিপ্লব যেটি হয়েছে, যে গ্রামে গঞ্জে সবাই কিন্তু ঘরে শাকসবজি চাষ করে, এবং ইভেন শহরে যারা আছে তারা কিন্তু ছাদ কৃষি, মানে ছাদে তারা কিন্তু কৃষি শাকসবজি পর্যন্ত ফলমূল শাকসবজি গাছ কিন্তু লাগিয়েছে। তাতে করে কিন্তু আমরা ঘর থেকে কিন্তু অনেক কিছু এই শাকসবজিগুলো মানে পেতে পারি যদি আমাদের এই আমাদের এটা কিন্তু আপনি যেটা বলছেন এটা হলো বাস্তবতা, যে এই পরিবর্তনগুলি দেশের মধ্যে ঘটছে, মানুষের মধ্যে ঘটছে, এবং আমরা চেষ্টা করছি। আরও একটা পরিবর্তন এখানে খুব দরকার, মানে বাস্তবতা আপনাকে মানতে হবে। যে পরিমাণ মানুষ হয়েছে, আপনি কি ওই যে যতগুলি মানে ইন্ডাস্ট্রি হয়েছে, অনেক জায়গায় মাছ এখন হয় না, তারপরেও কি আপনার মাছের অভাব আছে বাজারে? হতে পারে যে আপনি নদীর ফ্রেশ মাছটা পেলেন না। অনেকেই বলে ফার্মের মুরগির ডিম নাকি ভালো লাগে না। আমি তো মনে করি যে নর্মাল মুরগির ডিম তো ছোটো, তো এটা দুইটা খেলে তো ফার্মের মুরগি একটা সমান হয়। তো আমরা তো 100 গ্রামে কত ক্যালোরি পাবে, কত প্রোটিন পাবে, কত পাবে, মানে ফ্যাট পাবে, কত কার্বোহাইড্রেট পাবে, ওইভাবে আসলে আমরা দেখি, একটা খাবারের মান দেখি। তো এই জেনারেশন পর্যন্ত ওই ফার্মের মুরগি না খাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। পরের জেনারেশনে কিন্তু দেশি মুরগি আর দেখবে না, না দেখলেও কোনো সমস্যা নেই। প্রোটিন সে পাচ্ছে, কার্বোহাইড্রেট সে পাচ্ছে, ফ্যাট সে পাচ্ছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট সে পাচ্ছে, যা দরকার পাচ্ছে। তারা যদি একটু এক্সারসাইজ, হেলদি লাইফস্টাইল থাকে, তাহলে একটা ভালো সুষম দেহই তার থাকবে। তো এই সব কিছু মিলে আমরা আসলে ওই যে স্বপ্নগুলি 41-এর জন্য যেটা দেখি, 30-এর জন্য তো একটা স্বপ্ন আছে, SDG স্বপ্ন, 41-এর জন্য উন্নত বাংলাদেশে 2071-এর একটা স্বপ্ন আমাদের আছে, এবং ডেল্টা যে স্বপ্নটা আছে 21শো শতকের। আমি মনে করি যে কোনো একদিন বাংলাদেশে ভিসা নেওয়ার জন্য অনেক দেশ আসলে লাইন ধরবে। আমরা সেই প্রত্যাশায় থাকবো। জনাব তাসলিম উদ্দিন খান, আপনার কাছে আমরা সর্বশেষ যে বিষয়টি জানতে চাইবো যে গর্ভকালীন পুষ্টি, সেক্ষেত্রে আপনাদের SMC যে অবদানগুলো আছে, তো আপনার যদি কোনো পরামর্শ থাকে গর্ভকালীন সময় যে পুষ্টিগুলো আমাদের নেওয়া উচিত, সেই বিষয়টি একটু বলুন। না, আমাদের এখন আমি সর্বশেষে একটি কথাই বলবো যে গর্ভকালীন মাদেরকে পরিচর্যা করা দরকার। মারা যাতে করে কমপক্ষে 4টি অ্যান্টিনেটাল কেয়ার সার্ভিস পায়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মারা যাতে করে ইনস্টিটিউশনাল ডেলিভারি, সেটা আমাদের ব্যাপক প্রচারণার মধ্যে আনতে হবে, সচেতনতার সৃষ্টি করতে হবে। দেখেন, আমরা অনেক অর্জন করেছিলাম, 50%-এর মতো আমাদের ইনস্টিটিউশনাল ডেলিভারি হয়েছিল, অর্থাৎ মারা হাউস হোল্ড লেভেলে 50% হতো আর 50% ইনস্টিটিউশনে। এই কোভিডকালীন সময় কিন্তু সেটা কমে গেছে। তো সেইটাকে আবার আমাদেরকে এ ব্যাপারে প্রচেষ্টা চালাতে হবে, অ্যাওয়ারনেস ক্রিয়েশন করতে হবে। এগুলোর সাথে সাথে মাদের পুষ্টি ব্যবস্থাপনারও উন্নয়ন করতে হবে, যাতে করে মাদের যে পুষ্টির যে সমস্যা আছে, বিশেষ করে প্রেগনেন্ট মাদের যে পুষ্টির সমস্যা আছে, সেটা না থাকে। SMC প্রচেষ্টা অব্যাহত রাখবে। সরকারি প্রচেষ্টার সাথে সাথে SMC তার নিজস্ব সামর্থ্যের মধ্যে এই প্রচেষ্টা চালিয়ে যাবে। এবং আমি মনে করি যে মাল্টিপল মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্ট যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে পুষ্টি ব্যবস্থাপনায় বিরাট অর্জন আমাদের হবে, এবং আগামীতে আমরা একটা ভবিষ্যতে একটা প্রজন্ম পাবো, যে প্রজন্মও স্বাস্থ্যবান প্রজন্ম হবে। আমাদের যে শিশুটি জন্মগ্রহণ করবে সেও স্বাস্থ্যবান শিশু হবে। ধন্যবাদ। জি, ডাক্তার মোস্তাফিজুর রহমান, জনাব তাসলিম উদ্দিন, আপনার দুজনকে ধন্যবাদ। আপনারা অনেক ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের যে আলোচনা আমাদের দর্শকদের অনেক উপকারে আসবে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, গর্ভকালীন পুষ্টি সংলাপে যেমনটি আমরা জানলাম যে আমাদের যে পুষ্টি গর্ভবতী মাদের অত্যন্ত জরুরি। ব্যালেন্স ডায়েট, সুষম খাবার, এছাড়া একটি
পুষ্টিবান শিশু জন্ম দেওয়া সম্ভব নয়। তাই যারা গর্ভবতী হয়েছেন বা যারা শিশু আছেন, আমাদের সরকারি পর্যায়ে সরকারি বিভিন্ন লেভেলে যে সুষম খাবারের যে পরামর্শ দেওয়া হয় সেই পরামর্শ মেনে চলুন, ভালো থাকুন। দর্শক, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, শুভকামনা সকলের জন্য।